রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কাল বৈশাখী ঝড়, ৩ জনের মৃত্যু। ঢাকার বিভিন্ন সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত। আধা ঘন্টা ধরে তো দাঁড়িয়ে আছি, বাস টাস পাচ্ছি না। টাইল ভাঙে পড়ছে, পরে মনে হচ্ছে গাড়ি আইয়া গাড়ি তলে পড়ছে, পরে একটা সিএনজি, দুইটা প্রাইভেট কার। রোডে কিছু গাছ ক্লিয়ার করে এখানে সরাসরি আসছে, এটা ইমার্জেন্সি। দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত, সরবরাহ বিঘ্নিত। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঘুমাতে অন্ধকার, চোখ কিচ্ছু দেখা যায় না। 12-14টা সিঁড়ি যাওয়ার কোনো সুযোগই ছিল না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল। রাজধানীর বনানীতে আগুনের ঘটনায় গণশুনানিতে বেঁচে ফেরাদের বিভীষিকাময় অভিজ্ঞতার বর্ণনা। জমির মালিকসহ 2 জন 7 দিন করে রিমান্ডে। বহুতল ভবনে কাল থেকে অভিযান। শিল্পে ব্যাংক ঋণের উচ্চ সুদের হারের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর। জাতীয় শিল্প মেলার উদ্বোধন করে বললেন, সময় মতো ঋণ পরিশোধ করাও উদ্যোক্তাদের দায়িত্ব। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় জিয়াউর রহমানের নাম না বলায় ডক্টর কামালের বিরুদ্ধে বিএনপি কর্মীদের ক্ষোভ, স্লোগান। চতুর্থ ধাপের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। তিতাসে নির্বাচন স্থগিত। 106 উপজেলায় চলছে ভোট গণনা। এবং পেট্রোবাংলা ও তিতাসের দুর্নীতি অর্ধেক কমলেই গ্যাসের দাম বাড়ানো লাগে না, মন্তব্য হাইকোর্টের। বেশি দামে এলএনজি আমদানির ব্যাখ্যা দিতে বিইআরসিকে নির্দেশ। রাজধানীতে আকস্মিক ঝড়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পল্টন ও শেওড়াপাড়ায় 2 জন এবং গাছ পড়ে শ্যামলীতে 1 জন মারা গেছেন। এছাড়া গাছ উপড়ে চলন্ত গাড়ির ওপর পড়ায় বন্ধ রয়েছে বিভিন্ন রাস্তার যান চলাচল। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে রাস্তায় পড়া গাছ অপসারণে কাজ শুরু করেছে। রোববার সন্ধ্যায় রাজধানীতে শুরু হয় আকস্মিক ঝড়। প্রচণ্ড ঝোড়ো বাতাসে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে রাস্তায়। চারদিক অন্ধকার করে বয়ে যাওয়া ঝড়ের সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক। পিছনে গাড়ি গ্লাস ভাঙিয়ে আছে, বিলবোর্ড ছুটে আসে, এটা দেখলাম আমরা গাড়ির ভিতরে বসে যে ঝরঝরে কাজগুলো ভাঙিয়ে পড়তে আছে। মনে করলাম আমরা বাঁচবো না, বুঝুন না যেভাবে উঠছে, আরো বৃষ্টি ঝড়। এরপরই রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থবির হয়ে পড়ে বিভিন্ন স্থানে যান চলাচল। যাত্রীদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় রাস্তায়। অনেকে পায়ে হেঁটে রওনা করেন গন্তব্যে। এই যে রাস্তায় জ্যামের কারণে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে, কষ্ট হয়। পাবলিক গাড়িতেই কষ্ট। অনেক ঘুরে গাড়িতে নামাই দিছে, খুব কষ্ট করে আমরা আসলাম। গাছের নিচ থেকে নুইয়া তারপর আসতে হয়েছে আমাদের। মাথায় বাড়ি টাড়ি খাইয়া অনেক। সামনে কিছুক্ষণ হাঁটলাম পর দেখলাম যে একটা 2টা গাড়ির উপরে গাছ উড়ে পড়ছে। ভিতরে লোক ছিল, কিন্তু লোকে ক্ষয়ক্ষতি হয় না। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তায় উপড়ে পড়া গাছ অপসারণে কাজ শুরু করেছে। মিন্টু রোডে একটা পড়ছিল, ওইটা ব্যাকআপ দিয়ে এটা নিয়ে সবাই নিয়ে গেছে। প্রথমে বেলি রোডে কাজ করছি, ওখানে গাছ পড়ছে, ওটা সরাইয়া তারপর মিন্টু রোডে কিছু গাছ ক্লিয়ার করে এখানে সরাসরি আসছে। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। ঝড়ে রাজধানীর বিভিন্ন স্থানে গাছ পড়ার খবর জানাতে এই মুহূর্তে মিন্টু রোডে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সুমন, যে আকস্মিক ঝড় এবং বৃষ্টির কারণে রাজধানীর রাজপথে অচলাবস্থা দেখা দিয়েছে, গাছ পড়ে গেছে। আমরা শুনতে পাচ্ছি যে হতাহতের ঘটনাও ঘটেছে। তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আহত হয়েছেন, কিন্তু নিহত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত এখানে কিন্তু যে কার্যক্রম চলছে এই গাছগুলো সরানোর, এখানে সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক তিনি এখানে রয়েছেন, জাহিদ হোসেন। তিনি এখানে এসে সরজমিনে দেখছেন এই বিষয়টি। তার সঙ্গে কথা বলি। আসলে আপনি তো এখানে এসেছেন কিছুক্ষণ আগে, কিভাবে জানলেন এবং এই কার্যক্রম কত দূর চলছে? আমি তো যখনই ঝড় বাদলের পূর্বাভাস থাকে আমি সেটা মনিটর করতে থাকি এবং আমাদের যে ইমার্জেন্সি রেসপন্স টিম আছে সেগুলো অ্যাক্টিভেট করি,
যাতে ঝড় বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে তারা মাঠে নেমে পড়ে। সম্পূর্ণ ঢাকা শহরের আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন সমগ্র এলাকায় তারা মাঠে নেমে পড়ে, কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো দেখার জন্য ওয়্যারলেসের মাধ্যমে তাদের সাথে সর্বোচ্চ। এখন কি অবস্থা দেখছেন? এখন আমি দেখতে পেলাম যে এত বিশাল বড় একটা গাছ ভেঙে পড়েছে এই প্রাইভেট কারটার উপরে। এই প্রাইভেট কারটা একজন জয়েন্ট সেক্রেটারির গাড়ি, তিনি খুব সম্ভবত অফিস থেকে বাসায় ফিরছিলেন এবং তিনি আহত হয়েছেন আমি জানতে পেরেছি। তিনি মাথায় আঘাত পেয়েছেন, গাড়ির পিছন দিকে যেহেতু ডালটা পড়েছে। আকস্মিকভাবে ঝড় হচ্ছে, আপনারা কি কোনো পরিকল্পনা আছে আপনাদের? আকস্মিকভাবে ঝড় তো মনে করেন এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা তো আর থামানোর কোনো উপায় থাকবে না। কিন্তু আমি একটা জিনিস এখানে লক্ষ্য করলাম যে এই যে এত বয়স্ক গাছগুলো, এগুলোর দেখেন ভিতরে অন্তঃসার বলতে কিছু নেই, যার জন্য খুব অল্পতেই এগুলো ভেঙে পড়ছে। তো এই হেয়ার রোড, মিন্টু রোড এবং আপনার মৎস্য ভবন থেকে কাকরেল মসজিদ পর্যন্ত এই যে সমগ্র এলাকায় এই ধরনের অনেক প্রচুর গাছ রয়েছে। আমি মনে করি যে এই গাছগুলো খুব দ্রুততার সাথে নতুন চারা গাছ দিয়ে এগুলোকে প্রতিস্থাপন করা দরকার, যাতে ভবিষ্যতে হতাহত বা এই ধরনের ক্ষয়ক্ষতি কম। আমি এই কথাটা কিছুক্ষণ আগে আমাদেরকে আপনি বলেছিলেন যে শতবর্ষী গাছগুলো আপনারা কেটে ফেলা যায় কিনা সেই চিন্তা করছেন, সেই জায়গা থেকেই আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে এই বিষয়টি নিয়ে। তো এটা নিয়ে যদি গাছের ব্যাপারটা একটু সেন্সিটিভ বিষয়, সেই বিষয়ে কিভাবে আপনারা এটা করবেন? অবশ্যই সেন্সিটিভ বিষয়, কিন্তু ঢাকা শহর আপনারা জানেন যে যানজটের শহর। এখানে যে কোনো সময়ই ঢাকা শহরে প্রতিটা রাস্তাতে প্রচুর যানবাহন থাকে। এই ধরনের একটি বড় গাছ যদি ভেঙে পড়ে তাহলে হতাহতের সংখ্যা যে পরিমাণ হবে, সেই তুলনায় আমি মনে করি যে এই গাছগুলো ধীরে ধীরে নতুন গাছ দিয়ে পরিবেশ বান্ধব উপায়ে নতুন গাছ দিয়ে প্রতিস্থাপন করে ফেললে আমাদের পরিবেশ কি জন্য, ভালো পরিবেশ, মুক্ত পরিবেশ জনজীবনের জন্য। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা এখন যে গাছগুলো সরানোর যে তৎপরতা চলছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমার সামনে যে প্রাইভেট কারটি দেখছেন, এটি একজন যুগ্ম সচিবের, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমানের গাড়ি। তিনি এই গাড়িতে অবস্থান করছিলেন যখন এই ঝড় হয় এবং গাছটি ভেঙে পড়ে। আমরা শুনেছি তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং সম্ভবত একটি হসপিটালে নেওয়া হয়েছে। তার চালক কিন্তু আমাদেরকে সেভাবেই জানিয়েছেন। পাশাপাশি এখানে যে সিএনজির উপরে এই গাড়িটি পড়েছে, সিএনজির চালকও কিছুটা আঘাত পেয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে যেভাবে গাড়িটি পড়েছে, আসলে গাড়ির উপরে যে গাছটি পড়েছে, আসলে দেখতেই পাচ্ছেন যে এখানে যে চালক ছিলেন তার কিন্তু বাঁচার কথা না, কিন্তু তিনি অল্প একটু আহত হয়েছেন, তিনি ভালো রয়েছেন। আর পাশাপাশি এখান থেকে প্রায় 50 গজ দূরে আরও একটি গাছ পড়েছিল, একটি সিএনজি এবং একটি প্রাইভেট কারের উপর। সেই জায়গার গাছগুলো কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘন্টা খানিকের তৎপরতায় সরিয়ে ফেলেছেন। এখানে যে বড় গাছটি পড়েছে সেই গাছটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মী যারা, তারা গাছ কাটার যে সরঞ্জাম নিয়ে এসেছেন এবং সেই গাছগুলো কাটছেন, গাছ সরানোর চেষ্টা করছেন। হয়তো এখানে আর আধা ঘন্টার মধ্যেই এই গাছটিও সরানো যাবে বলে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু বলছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই গাছগুলো যে সরানো হচ্ছে, এই পাশে কিন্তু অনেক গাড়ি আটকে রয়েছে। এই গাছগুলো সরানোর পরপরই সেই গাড়িগুলো চলাচল করতে পারবে। এই ছিল এখান থেকে যে বৃষ্টি এবং ঝড়ের পরে যে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়া এবং সর্বশেষ এখানকার সর্বশেষ অবস্থা। মিন্টু রোড থেকে জানাচ্ছিলেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। এদিকে সন্ধ্যায় ঝড়ের কারণে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সঞ্চালন সংশ্লিষ্ট কোম্পানি পিজিসিবি জানিয়েছে, সন্ধ্যায় হঠাৎ ঝড়ে বিদ্যুৎ বিতরণের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বিভিন্ন এলাকায়। পিজিসিবি জানিয়েছে, জাতীয় সঞ্চালন লাইন সচল থাকলেও ঝড়ের কারণে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় সরবরাহ বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের আশা, রাতের মধ্যেই সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে। রাজধানীর মতো দেশের অন্যান্য স্থানেও ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। সন্ধ্যা 6টার দিকে আকাশে কালো মেঘ জমে, এরপর শুরু হয় প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি। এতে হাটবাজার ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ছোটাছুটি করেন সাধারণ মানুষ। দুর্যোগের কারণে বন্ধ রয়েছে শহরের বিদ্যুৎ সরবরাহ। এছাড়া মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ ও নাটোর সহ দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে গেছে ঝড়। এবার অন্য প্রসঙ্গ। রাজধানীর বনানীতে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডের সময় বন্ধ ছিল ভবনটির জরুরি নির্গমন পথ। এছাড়াও ভবনে সচেতনতা ও আগুন নেভানোর মহড়ার অভাবে বেড়েছে প্রাণহানি সহ ক্ষতির পরিমাণ।
বেঁচে ফেরাদের বর্ণনায় উঠে আসে সেই বিভীষিকাময় সেসব স্মৃতি। এদিকে বুয়েটের বিশেষজ্ঞ দল প্রাথমিকভাবে জানিয়েছে, ভবিষ্যতে ভবনটির ভাগ্য নির্ধারণ করছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার ওপর। শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সেই অগ্নিকাণ্ডের ভয়াবহ সময়ের বর্ণনা। স্বরাষ্ট্র এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আলাদা দুটি কমিটির আহ্বানে সাড়া দিয়ে 24 জন গণশুনানিতে অংশ নেন। বেরোনোর সময় রিসেপশন থেকে যে লিফটের দিকে যে গ্লাস ডোর, সেটা খোলার সাথে সাথে প্রচণ্ড ধোঁয়া ছিল। সো মানে আমরা সিঁড়িতেও ঢুকতে পারিনি। প্রতিটা ফ্লোরে আগুন নিভানোর যন্ত্র ছিল, আমাদের প্রতিটা গার্ডের হাতে কিন্তু এই যন্ত্রগুলো ছিল, বাট কেউ ওইটুকু ক্যাপাবিলিটি রাখে না যে দৌড়ায় গিয়ে আমি ওটা নিভানোর চান্স নিব। ভুক্তভোগীদের অনেকের ধারণা 8 তলা থেকে আগুনের সূত্রপাত, যদিও সেই তলার কর্মরতরা জানান তারা আগুন নয়, দেখেছেন ধোঁয়া। স্যারকে সাথে করে নিয়ে আমি বললাম যে স্যার বাইরে ধোঁয়া কিসের, রিসেপশনের বাইরে ধোঁয়া। তারপরে আমরা দুজন ওই অবস্থায় নেমে চলে আসছি। শুনানি শেষে তদন্ত দল জানায় 3রা এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। তারা বলেছেন ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আমরা এখনই কিন্তু এটা সিদ্ধান্তে যাচ্ছি না। কোনো অ্যালার্ম তারা পায়নি, ফায়ার অ্যালার্ম তারা পায়নি। আমরা জিজ্ঞেস করেছিলাম যে কোনো ড্রিল কখনো হয়েছে কিনা জানেন কিনা, ফায়ার ড্রিল। তারা বলছে এই ধরনের কোনো কাজ আমরা জানি না। ফায়ার সার্ভিসের আরেকটি তদন্ত দলও ভুক্তভোগীদের সাক্ষাৎকার নেন। ফায়ারে ইফেক্টিভ যে ফ্লোরগুলো, আমরা কিন্তু ওখানে ডেড বডি পাইনি। ডেড বডিগুলো আমরা পেয়েছি তার উপরের ফ্লোরগুলোতে। স্মোকে বের হয়ে যেতে চেষ্টা করেছেন, উপরে চলে গেছেন এবং সেখানে তারা শ্বাসরুদ্ধ হয়ে হয়তো মারা গেছেন। এর আগে রোববার সকাল থেকে বুয়েট, রাজুক, সিটি কর্পোরেশনের সমন্বয়ে গঠিত তদন্ত দল পর্যবেক্ষণ করে এফআর টাওয়ার। ফিজিক্যালি জিনিসগুলো দেখেছি, এখন এখানে আমাদের কিছু স্ক্যান করতে হবে। আমাদের কিছু ক্র্যাক দেখেছি আমরা কলামে, এই ক্র্যাকগুলোকে শনাক্ত করতে হবে, রডগুলোর অবস্থান জানতে হবে। এটা দিয়ে আমরা প্রাইমারি একটা হয়তো রিপোর্ট দিব। আগুন লাগার সাথে সাথে সেটাকে নিভিয়ে দেওয়ার মতন তাদের ট্রেন আপ করার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সিস্টেম কোথায় কাজ করেছে কিনা সেটা তো কোনো সময় প্র্যাকটিসই করে নেই। তার ফলে এই জিনিসটাই কিন্তু আমি মনে করছি যে একটা মেইন ঘাটতি। আমাদের বিল্ডিংয়ে হাজার দামি ইকুইপমেন্ট বসেও যদি আমাদের ট্রেনিং না দেওয়া হয়, তাহলে কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। রাজধানীর অভিজাত এলাকা হিসেবে খ্যাত বনানীর এই অফিস পাড়ার অগ্নিকাণ্ডের ঘটনার ভুক্তভোগীদের বর্ণনা এবং পর্যবেক্ষক দলের প্রাথমিক তথ্য থেকে জানা যাচ্ছে যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এখনও তাদের জনশক্তির জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে এফআর টাওয়ারের জমির মালিক প্রকৌশলী ফারুক হোসেন এবং 19 থেকে 23 তলার মালিক তাসভিরুল ইসলামকে 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। পুলিশের পক্ষ থেকে করা 10 দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে আদেশ দেন ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরী। এদিকে মামলার অন্যতম আসামি নির্মাতা প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে আদালতে হাজির করা হয় এফআর টাওয়ারের জমির মালিক প্রকৌশলী ফারুক হোসেন এবং 19 থেকে 23 পর্যন্ত 5 তলার মালিক বিএনপি নেতা তাসভিরুল ইসলামকে। আসামিদের 10 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অনুমতি চাইলেও জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা। শুনানির পর দুজনেরই 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মোহাম্মদ ফারুক উনি একসময় জমির মালিক ছিলেন। যখন এই ভবনের নির্মাণের জন্য ডেভেলপারের সাথে ওনার চুক্তি হয়, সে চুক্তির পরে উনি এই দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছেন। আমার মক্কেল প্রতিশোধ বৃদ্ধ লোক, তার হার্ট অপারেশন হয়েছে, এই সমস্ত কথা আমরা তার বলেছি। বিজ্ঞ আদালত আমাদের সমস্ত কথা শুনছে, শুনে সে তার জুডিশিয়াল আদেশ দিয়েছে। এতে আমার কোনো বক্তব্য নাই, 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছি। এর আগে শনিবার রাতে বাড়িধারা থেকে তাসভিরকে এবং বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ফারুককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে আগুনের ঘটনায় রাজুক সহ অন্য কোনো সংস্থার গাফিলতি আছে কিনা সেটিও আসবে তদন্তের আওতায়। এই বিল্ডিংটি প্রথমে 18 তলা পর্যন্ত অনুমোদন ছিল, পরবর্তীতে এটাকে 23 তলা করা হয়েছে। তো এটার অনুমোদন আছে কিনা, রাজুক এই অনুমোদন দিয়েছে কিনা, সেই বিষয়টা এখন পর্যন্ত অস্পষ্ট। বৃহস্পতিবার বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনার পর অনুমোদনহীন 5 তলা এবং অগ্নি নিরাপত্তার যথাযথ ব্যবস্থা না থাকার অভিযোগ ওঠে। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে 3 জনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করে। আসামি করা হয় অজ্ঞাত বেশ কয়েকজনকেও। তবে ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান রূপায়ণের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুলকে মামলার অন্যতম আসামি করা হলেও তিনি এখনও রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। বেলায়েত হুসাইন, সময় সংবাদ, ঢাকা। শিল্পে ব্যাংক ঋণের জটিলতাই বড় বাধা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদের হার
কেন কমানো যাচ্ছে না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে প্রথম শিল্পমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় শিল্প খাতকে বহুমুখীকরণ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা আরও বলেন, সময় মতো ঋণ পরিশোধ করাও শিল্প উদ্যোক্তাদের দায়িত্ব। একসময়ের কৃষিপ্রধান এই বাংলাদেশ আজ বিশ্বায়নের ধারায় ক্রমেই সমৃদ্ধ হচ্ছে শিল্প খাতের নানা সম্ভাবনায়। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে শিল্প খাতের অবদান গিয়ে ঠেকেছে 33.71%। লক্ষ্য রয়েছে 2021 সালের মধ্যে এই ধারা উন্নীত করা হবে 40%। টেকসই শিল্প খাতের বিকাশে শিল্প উদ্যোক্তা সহ দেশি বিদেশি ব্যবসায়ী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশে এই প্রথমবারের মতো আয়োজিত হলো জাতীয় শিল্প মেলা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী শিল্প খাতের বিকাশ ও সংকট নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, শিল্পের বিকাশে ব্যাংক ঋণ বড় জটিলতার কারণ। ব্যাংক ঋণ একসময় সিঙ্গেল ডিজিটে ছিল, কিন্তু উঠতে উঠতে ডাবল ডিজিটে। আমার এখানে প্রশ্নটা হচ্ছে, এই ব্যাংকের মালিক যারা, তাদেরও তো শিল্প কলকারখানা আছে, তারাও তো ব্যবসা বাণিজ্য করে। তাহলে এখন আমাকে তো সেই জায়গাটা আগে হাত দিতে হবে। সুদের হার কমাবে না, তাহলে তাদের ব্যবসা কি কি আছে না আছে, ট্যাক্সটা ঠিক মতো দিচ্ছে কিনা, ভ্যাটটা দিচ্ছে কিনা, ব্যাংকের থেকে ঋণ নিয়ে ঋণ শোধ না দেওয়ার আর একটা প্রবণতা, এই প্রবণতাটাও দূর করতে হবে। শিল্পকে বহুমুখীকরণের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, উদ্যোক্তাদের মনোযোগী হতে হবে পরিবেশ রক্ষা কার্যক্রমেও। শিল্পায়ন, উৎপাদন এবং রপ্তানি এবং বাজারজাতকরণ আমরা বহুমুখী করতে হবে। আমাদের বর্জ্য ব্যবস্থাপনার কোনো পদক্ষেপই নেন না, অথচ এই বর্জ্য কারণে যে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, নদী নষ্ট হচ্ছে, সব নষ্ট, এটার দিকে কেউ নজরই দিতে চান না। এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য সামান্য কিছু টাকা খরচ করতে হবে, এই তো। সেটা যদি আপনারা করেন, তাতে আমাদের পরিবেশটাও সুরক্ষিত হয়। এবারের মেলায় সারা দেশ থেকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, কুটির এবং হাইটেক পণ্য সহ 300 উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পরে এসব স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুটো হাত না থাকায় আঁকতে সমস্যা হবে, এজন্য বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারেনি। শুরুতে মন খারাপ হলেও এখন মানবিক বিভাগেই উচ্চশিক্ষা শেষে শিক্ষক হবার স্বপ্ন দেখছে সাফিয়া। জাতীয় ঐক্যফ্রন্টের স্বাধীনতা দিবসের আলোচনা সভায় ডক্টর কামাল হোসেন তার বক্তব্যে বঙ্গবন্ধুর নাম বললেও জিয়াউর রহমানের নাম না বলায় সভাস্থলেই বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মী। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এই ঘটনা ঘটে। পরে বিএনপির কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে শান্ত হন নেতাকর্মীরা। স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট। পূর্ব নির্ধারিত এ সভায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন, ডক্টর জাফরুল্লাহ সহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর বক্তব্য শুরু করেন ডক্টর কামাল হোসেন। সংবিধানে 1 নম্বর স্বাক্ষর আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, তো ওনাকে নিয়ে কোনো বিতর্কর কোনো অবকাশ নেই। দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে আমাদেরকে ঐক্যমতে ঐক্যবদ্ধ হয়ে আমাদের লক্ষ্য অর্জন করা উচিত এবং সম্ভব। এ সময় তিনি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলতে গিয়ে বঙ্গবন্ধুর নাম বললেও জিয়াউর রহমানের নাম না বলায় উপস্থিত বিএনপি নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ করেন। নেতারা হল থেকে বের না হওয়া পর্যন্ত স্লোগান অব্যাহত রাখেন তারা। এর আগে সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বেগম জিয়া কারাগারের বাইরে থাকলে জনগণকে আটকে রাখা যাবে না বলেই তাকে মুক্ত করছে না সরকার। বিএনপিকে নিয়ে তাদের এতই দুশ্চিন্তা যে এখন তার বিএনপিকে নিয়েই সবসময় কথা বলছেন। প্রতিপক্ষ মনেই না হয় তারা আজকে বিএনপিকে নিয়ে এত কথা বলছেন কেন? খুব পরিষ্কার একটি প্রশ্ন যে আমরা দেশে গণতন্ত্র চাই, জনতার ঐক্য করে তুলে এই দেশে অবশ্যই গণতন্ত্রকে পুনরুদ্ধার করব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের প্রতীক, যাকে নিয়েই গণতন্ত্রের সংগ্রাম, তাকে সামনে রেখে আমরা তাকেও মুক্ত করব ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সব রাজবন্দীকে মুক্ত করতে হবে বলে জানান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। তোহা খান তামিম,
সময় সংবাদ, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে 106টি উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এর আগে ভোট গ্রহণের সময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়, এতে আহত হন 10 জন। এদিকে কুমিল্লার বুড়িচং ও তিতাসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এরপরেই তিতাস উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রোববার সকালে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 3 পুলিশ সদস্য সহ আহত হন 10 জন। জাল ভোট মনে করেন বাক্সের মধ্যে ফালাবার জন্য, তার জন্য মোটরসাইকেল প্রদীপের পোলাপানে বাধা দিছে, যার কারণে হেরা মোটরসাইকেল গেঞ্জি যারা পরন আছে তাদেরকে মারধর করছে। ভোট শুরুর কিছুক্ষণ পর দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার একটি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন ফকিরকে লাঞ্ছিত করেন এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এর জের ধরে দুপক্ষের ধস্তাধস্তি হয়। দুপুরের দিকে আরও কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে তিতাস উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। এছাড়া বুড়িচং উপজেলায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আরও 4টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এতে আহত হন অন্তত 3 জন, আটক করা হয় 1 জনকে। ফেনী সদরের 127টি কেন্দ্রের সবগুলোতেই ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইভিএমে খুব সহজেই ভোট দিতে পেরে খুশি ভোটাররা। উচ্চ আদালতের নির্দেশে দ্বিতীয় ধাপে স্থগিত হওয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। এছাড়া নারায়ণগঞ্জ, নরসিংদী ও পিরোজপুর সহ দেশের বিভিন্ন উপজেলায় চতুর্থ ধাপে ভোট গ্রহণ হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। জ্বালানি খাতের দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উচ্চ আদালত। আদালত বলছেন, পেট্রোবাংলা এবং তিতাসের দুর্নীতি 50% কমানো গেলে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। এ খাতের দুর্নীতি প্রতিরোধে দুদকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আদালত। গ্যাসের দাম বৃদ্ধির প্রক্রিয়ার বিরুদ্ধে ক্যাবের করার রিটের শুনানিতে উঠে আসে এই বিষয়। আবাসিক সহ বাণিজ্যিক খাতে গ্যাসের দাম বাড়ানো নিয়ে গণশুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। শুনানিতে আবাসিক 1 চুলা গ্যাসের দাম 750 টাকা থেকে বাড়িয়ে 1350 এবং 2 চুলা 800 টাকা থেকে বাড়িয়ে 1440 টাকা করার প্রস্তাব করেছে গ্যাস বিতরণ কোম্পানিগুলো। এ দাম বাড়ানোর প্রক্রিয়া গণবিরোধী ও বেআইনি দাবি করে উচ্চ আদালতে রিট করেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। রোববার এ রিটের শুনানিতে উঠে আসে জ্বালানি খাতের দুর্নীতির বিষয়টি। আদালত বলেন, পেট্রোবাংলা এবং তিতাসের দুর্নীতি অর্ধেক কমানো গেলে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। দুর্নীতি যদি 50% হলেও কমানো যেত, তাহলে আজকে গ্যাসের দাম বৃদ্ধি করা কিংবা সরকারকে যে ভর্তুকি দিতে হচ্ছে আজকে, সেই ভর্তুকি দেওয়ার কিন্তু ঘটনাগুলো ঘটতো না। দুদকের প্রতিবেদনে উঠে আসছে পেট্রোবাংলা নিজেই দুর্নীতিগ্রস্ত, তাহলে তারা তাদের যে লাইসেন্সি যারা আছে তাদের দুর্নীতি তাহলে কিভাবে তারা ঠেকাবেন? শুনানিতে প্রশ্ন ওঠে এলএনজি আমদানি নিয়েও। প্রতি ইউনিট এলএনজি ভারত যেখানে $6 কিনছে, বাংলাদেশ কেন $10 কিনছে সে বিষয়টিও বিইআরসির কাছে জানতে চেয়েছেন উচ্চ আদালত। ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে এলএনজিটা আমদানি করা হয়, সেটা কখন আমদানি করা হয়েছে, তখন ইন্টারন্যাশনাল প্রাইস কত ছিল, সবকিছু বিবেচনায় নিয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে বাংলাদেশ আদৌ বেশি পরিশোধ করেছে এলএনজি প্রাইস বা কম পরিশোধ করেছে। পেট্রোবাংলা বা কারোরই সেই ক্ষমতা নাই যে দুর্নীতি দমন কমিশন কোনো বিষয়ে ইনকোয়ারি করবে আর সেটা তারা ধামাচাপা দিয়ে রাখবে বা তারা সহযোগিতা করবে না। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এ খাতের দুর্নীতির বিষয়ে উচ্চ আদালতের বক্তব্যই সঠিক। আশাবাদী হলাম যে এ জাতি অন্তত গ্যাস খাত এবং জ্বালানি খাত দুর্নীতিমুক্ত হবে। আইনসম্মতভাবে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে বিইআরসিকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। নদী দখলমুক্ত করার অংশ হিসেবে আলোচিত আমিন মমিন হাউজিংয়ে এবার ভরাট অপসারণের কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। সংস্থাটির প্রত্যাশা, আগামী 1 মাসের মধ্যেই তুরাগ ফিরবে পুরানো প্রবাহে। ধারাবাহিকভাবে সব আবাসন কোম্পানির দখলে থাকা জমি টেকসইভাবে খনন করার কথা জানান নৌ পরিবহন সচিব। পরিবেশবিদরা বলছেন, টেকসই উচ্ছেদ নিশ্চিতে দখলদারদের বড় অঙ্কের জরিমানাও করা উচিত। মিজানুর রহমান মিন্টুর তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট।
ফেব্রুয়ারির শেষ সপ্তাহের ছবি এটি। আকাশ থেকে দেখলে স্পষ্ট বোঝা যায় তুরাগ নদের কতটা জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল এই আমিন মোমেন হাউজিংটি। বিআইডব্লিউটি এর ভাষায় দৈর্ঘ্যে প্রায় ৩,০০০ ও প্রস্থে ২৫০ ফুট নদী দখল করে হাউজিংটি তুরাগের একটি চ্যানেলই বন্ধ করে দিয়েছিল। চলমান অভিযানে গত ফেব্রুয়ারিতে উচ্ছেদ শেষে এ মাসের ৬ তারিখ থেকে শুরু হয়েছে হারিয়ে যাওয়া চ্যানেলটি ফিরিয়ে আনার কাজ। এখানে প্রায় ৮ লক্ষ ঘনমিটার আমাদের এক্সকাভেশন বা ড্রেজিং করতে হবে। সেই জায়গায় আমরা এখন পর্যন্ত ১.৫ লাখ মতো ঘনমিটার আমরা মাটি কেটে ফেলেছি। আগামী ১ মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ এটাকে আমরা প্রবহমান করতে পারবো। আমিন মোমিন হাউজিংয়ে অপসারণের কর্মযজ্ঞ চললেও ঢাকার চারপাশের নদী দখল করা মধু সিটি, বসিলা হাউজিং, ঢাকা উদ্যান, চন্দ্রিমা হাউজিং কিংবা সিলিকন সিটির মতো হাউজিংগুলোতে উচ্ছেদ হলেও এখনও শুরুই হয়নি খননের কাজ। পরিবেশবিদরা বলছেন তা না করতে পারলে নদী টেকসইভাবে প্রশস্ত হবে না। মধুমতি সহ অন্যান্য হাউজিং স্টেটগুলোর বিরুদ্ধে শুধু অপসারণ নয়, তাদের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি এই জমি পুনরুদ্ধার করে নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য যে খরচ, সেই ক্ষতিপূরণ তাদের কাছ থেকে আদায় করার মামলাও করা প্রয়োজন। যন্ত্রপাতি ও লোকবলের কিছু কমতি থাকলেও অবৈধ কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন সচিব। সব আবাসন হাউজিং যেগুলো নদীর মধ্যে করা হয়েছে সবগুলোই উচ্ছেদ করা হবে। আমরা ওয়াকওয়ে, রাস্তা, গার্ডেন এগুলো সব ডেভেলপ করব। নদী দখলমুক্ত করার চলমান উচ্ছেদ অভিযানে সবচেয়ে কার্যকর পদক্ষেপটি নেওয়া হয়েছে এই আমিন মোমেন হাউজিংয়ে। সংশ্লিষ্টরা বলছেন শেষ পর্যন্ত যদি সফলভাবে খনন করে এখানে নদীর পুরানো প্রবাহ ফিরিয়ে আনা যায় তাহলে তা হবে দেশের সকল অবৈধ দখলদারদের জন্য কঠোর বার্তা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ও আমাদের থেকে অনেক বেটার। আমরা খুবই গর্বিত যে সে আমাদের ক্লাসের একজন ক্লাসমেট। অনেকভাবে আমরা সাহায্য করি। দেখবেন সংবাদের শেষাংশে। বক্তব্য প্রত্যাহার না করায় উপাচার্যের পদত্যাগ দাবিতে পঞ্চম দিনের মতো কর্মসূচি পালন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও তা মেনে নেননি তারা। এদিকে হল না ছাড়াই ডাইনিং এর খাবার বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ। এতে ক্ষোভ জানিয়েছেন আন্দোলনকারীরা। ফিরদাউস সোহাগের রিপোর্ট। বক্তব্য প্রত্যাহার না করায় উপাচার্যের পদত্যাগের দাবিতে রোববার আন্দোলনে নামেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10টায় পঞ্চম দিনের মতো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও তা মেনে নেননি আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের উপস্থিতি আমাদের জানান দেয় যে আমরা দাবি আদায়ে এখনো দৃঢ়প্রত্যয় এবং প্রতিজ্ঞ। তারা এসেছে সরকারের পক্ষ থেকে অর্ডিনারি করতে, কিন্তু আমরা শিক্ষার্থীরা তাদের কাছে কোনো আপোষ করিনি। কারণ আমরা চাই যতক্ষণ না আমাদের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে, যতক্ষণ না আমাদের একাডেমিক কার্যক্রম শুরু হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ধরনের আপোষ করতে রাজি নই। সরকারের একটি অডিট টিম, সিএজির অডিট টিম বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং আমরা চেষ্টা করেছি ছাত্রদেরকে তাদের সহযোগিতা যাতে পাওয়া যায় সেজন্য বোঝানোর জন্য যে অডিট কার্যক্রমটি যাতে অন্ততপক্ষে সুন্দরভাবে সম্পন্ন হয়। এদিকে নির্দেশনার পরও আন্দোলনকারী ছাত্রছাত্রীরা হল না ছাড়ায় ডাইনিং এর খাবার বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 3টা হলের খাওয়া দাওয়ার যে ক্যান্টিন আছে এগুলো বন্ধ করে দিয়েছে আজকে। এতে আমাদের স্টুডেন্টদের বাইরে খাইতে সমস্যা হইতেছে। ভিসি স্যার চাচ্ছে যে বিভিন্ন রকম দমন পীড়নের মাধ্যমে আমাদেরকে ক্লাসে ফিরিয়ে নিতে, কিন্তু আমরা তো ভিসির এগুলো কোনোভাবেই মেনে নেব না। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে মৌন মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। শুক্রবার রাতে অসৌজন্যমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি দেন উপাচার্য ডক্টর এস এম ইমামুল হক। মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় প্রতিবাদ করলে উপাচার্য শিক্ষার্থীদের কটূক্তি করেন। এর প্রতিবাদে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। দুটি হাত দুটি পা নেই, তারপরও থেমে নেই অদম্য কিশোরী সাফিয়া। বাবা মায়ের কোলে চড়ে নবম শ্রেণীর ছাত্রী সাফিয়া প্রতিদিন যায় স্কুলে। শারীরিক প্রতিবন্ধকতাও হার মেনেছে তার প্রবল ইচ্ছাশক্তির কাছে। লক্ষ্য বিশ্ববিদ্যালয়ে পড়ার। আব্দুল হাদের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। সাফিয়ার স্কুলে যাওয়ার প্রস্তুতি চলছে। স্কুলের পোশাক পরানোর পর চুলের পরিচর্যার কাজও সারছেন মা হোসনে আরা খাতুন। তারপর সাফিয়াকে কোলে নিয়ে স্কুলের পথে রওনা হন বাবা আজমল হোসেন। সিলেট পিডিবি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সাফিয়া।
দুটি হাত ও দুটি পা নেই জন্ম থেকেই, তাই তার সকল কাজের ভরসা বাবা মাই। স্কুলেও তার জন্য বিশেষ চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। স্কুলের পুরোটা সময় কাটে এই চেয়ারে বসেই। ছুটি হলে আবারও মা এসে কোলে করে নিয়ে যান বাসায়। অফিস থেকে এসে আব্বু নিয়ে যান। স্কুলে ক্লাস করি, আমার ক্লাসমেট বন্ধুরা টিচাররা সবাই অনেক হেল্প করেন। পড়াশোনায় খুব ভালো, কষ্ট আর কি, স্কুলে নিয়ে যাওয়া প্রতিদিন নেওয়া যায় না, মেঘ বৃষ্টি আসে, রিক্সা পাওয়া যায় না। শারীরিক প্রতিবন্ধকতার কারণে শুরুতে কোনো স্কুলেই ভর্তি নিতে চায়নি সাফিয়াকে। এখন সে শিক্ষকদের মধ্যমণি। কয়েকটা স্কুলে গেছি, তারা রাখতে চায় না। পরে রাধারানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখানে যোগাযোগ করলাম, তারাই ওকে রাখছে। 5 জন স্টুডেন্ট যদি অঙ্ক করে দিতে পারে, তার মধ্যে সে একজন। আমি কিন্তু এই জন্য প্রাউড ফিল করি। অদম্য এই কিশোরী শুধু পড়াশোনায় নয়, কম্পিউটার চালনাতেও পারদর্শী। তার এগিয়ে চলাকে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবেই দেখছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। আমরা দুইজন তো কাজিন আর সাথে ওর ক্লাসমেট, ওকে না অনেকভাবে আমরা সাহায্য করি, আর ওর কখনো কোনো অসুবিধা হয় না, সাথে যেহেতু আমি আছি। ও আমাদের থেকে অনেক বেটার। আমরা লেখাপড়া অনেক সময় আমরা যে লেখাপড়াগুলো পারি না, ও আমাদের থেকে বলে দেয়। আমরা খুবই গর্বিত যে সে আমাদের ক্লাসের একজন ক্লাসমেট। দুটো হাত না থাকায় আঁকতে সমস্যা হবে, এজন্য বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারেনি। শুরুতে মন খারাপ হলেও এখন মানবিক বিভাগেই উচ্চশিক্ষা শেষে শিক্ষক হবার স্বপ্ন দেখছে সাফিয়া। আমি তো স্বাভাবিক মানুষের মতন নই, তাই আমি চাই যে শিক্ষক হতে, আর ছাত্রছাত্রীদের মানুষের মতো মানুষ গড়ে তুলতে, আর বাংলাদেশকে একটি উন্নত দেশে নিয়ে যেতে চাই। একমাত্র সন্তান সাফিয়াকে বিদেশে নিয়ে কৃত্রিম হাত পা লাগাতে চান বাবা মা, এজন্য সরকারি সহায়তাও চান তারা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের বিভিন্ন স্থানে কাল বৈশাখী ঝড়, রাজধানীতে 3 জনের মৃত্যু। ঢাকার বিভিন্ন সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত, দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত। ঘুমাতে অন্ধকার, চোখ কিচ্ছু দেখা যায় না। 12-14টা সিঁড়ি যাওয়ার কোনো সুযোগই ছিল না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল। রাজধানীর বনানীতে আগুনের ঘটনায় গণশুনানিতে বেঁচে ফেরাদের বিভীষিকাময় অভিজ্ঞতার বর্ণনা। জমির মালিকসহ 2 জন 7 দিন করে রিমান্ডে, বহুতল ভবনে কাল থেকে অভিযান। এবং শিল্পে ব্যাংক ঋণের উচ্চ সুদের হারের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর। জাতীয় শিল্প মেলার উদ্বোধন করে বললেন, সময় মতো ঋণ পরিশোধ করাও উদ্যোক্তাদের দায়িত্ব। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।